আসসালামু আলাইকুম। আপনাকে আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করি, সেটা হচ্ছে বাংলাদেশের হয়ে ন্যূনতম 2টা ম্যাচে টি-20তে ওপেনিং করতে নেমেছেন এই রকম ব্যাটসম্যানদের মধ্যে সবথেকে বেশি স্ট্রাইক রেট কার? এই উত্তর আমি ভিডিওর মাঝখানে বা শেষের দিকে অবশ্যই আপনাদেরকে দিয়ে দেব। বাংলাদেশ দল তাদের টি-20 ক্রিকেটের প্রথম ম্যাচটা খেলেছিল 2006 সালের নভেম্বর মাসে। তারপরে আবার 2007 সালের সেপ্টেম্বর মাসে খেলেছে দ্বিতীয় ম্যাচ। 6 সালে সেই একটা ম্যাচ খেললেও বাংলাদেশের টি-20 ক্রিকেটের যাত্রাটা হয়েছিল 2007 সালে। তবে সবথেকে চমৎকার বিষয়টা কী হয়েছিল যে বাংলাদেশ দল ওই সময়ে এই টি-20 ক্রিকেটের প্রাককালে শুরুর দিকে বাংলাদেশ দল এটা বুঝে গিয়েছিল যে টি-20-র বেসিক কোন জিনিসটা। এই জিনিসটা বাংলাদেশ দল বুঝে গিয়েছিল। পরিসংখ্যানগত দিক থেকে যদি একটু কথাবার্তা বলি হয়তো আপনি বুঝতে পারবেন। তবে বাংলাদেশ দল ওই একটা সময়, শুধু বাংলাদেশ না, টি-20 ক্রিকেট যারাই খেলছিল তাদের কারোরই ওই রকম টি-20 ক্রিকেটের সেফ স্কোর কত, এখন তো আমরা মনে করি যে এই মাঠে 170 রান হলে একটা উইনিং একটা স্কোর বা মোটামুটি ডিফেন্ড করার মতন একটা স্কোর। ওই সময়টাতে এটা অনুমান করা খুবই কষ্টসাধ্য ছিল, কারণ টি-20 ক্রিকেটে ওই সময় কেউ বুঝতো না। এখন যেহেতু টি-20-র গ্রামারটা প্রত্যেকেই আমরা অনেকেই জানি, কিন্তু ওই সময় এটা বোঝা যাচ্ছিল না। কিন্তু বাংলাদেশ দল ওই সময়টাতে টি-20 ক্রিকেটটা যখন শুরু করেছে 2006 সালে 7 সালে, তখনই টি-20 ক্রিকেটের বেসিকটা জেনে গিয়েছিল। বেসিক বলতে পাওয়ার প্লেতে বাংলাদেশ দল এটা বুঝতেছিল যে পাওয়ার প্লেতে বেশি রান তুলতে হবে। যত দ্রুত রান তোলা যায় পাওয়ার প্লেতে, যত বেশি রান তোলা যায় টি-20 ক্রিকেটে সেটা ততই ভালো। এটা বাংলাদেশ বুঝে গিয়েছিল। তথ্য সংগ্রহ করতে গিয়ে আমি একটা জিনিস বের করতে পেরেছি যে 2007 সালে বাংলাদেশ দল টি-20-তে পাওয়ার প্লেতে প্রত্যেক ওভারে 8 রান করে তুলেছিল গড়ে। এখন আরও তথ্য বের করতে গিয়ে আমি যেটা পেলাম সেটা হলো ওই যে বাংলাদেশ দল যে গড়ে 8 রান করে বের করেছে, এটা ওই বছর যতগুলো দল টি-20 ম্যাচ খেলেছে প্রত্যেকটা দলের থেকে সর্বোচ্চ লেভেলের দিক থেকে 3 নম্বরে। তার মানে বাংলাদেশের আগে শুধুমাত্র জিম্বাবুয়ে এবং অস্ট্রেলিয়া মনে হয় ছিল 3 নম্বরে ছিল বাংলাদেশের অবস্থান, যারা পাওয়ার প্লেতে 2007 সালের কথা বলছি সব থেকে বেশি করে রান তুলতো। বাংলাদেশ 8 রান করে পাওয়ার প্লেতে তুলতে পারতো। বাংলাদেশের আগে শুধুমাত্র অস্ট্রেলিয়া এবং জিম্বাবুয়ে এর থেকে বেশি করে রান তুলতে পারতো। তার মানে ওই যে আমরা যে বেসিকটা জেনে গিয়েছিলাম টি-20-র প্রাককালে, সেইটার কিন্তু প্রমাণ আপনি এখানে পেয়ে গেলেন। 2008 সালেও বাংলাদেশ এই পাওয়ার প্লেতে টি-20-র পাওয়ার প্লেতে 2008 সালেও বাংলাদেশ 7.50 7.5 রান করে তুলতে পেরেছে। যদিও সেই বছর মাত্র বাংলাদেশ 2টা টি-20 ম্যাচ খেলেছে, এই 2টা টি-20 ম্যাচের আপনি হিসাব না ধরলেও পারেন, কিন্তু ওই ধারা কিন্তু বাংলাদেশ বজায় রাখতে পেরেছে। এখন আমার প্রশ্নের জায়গা হচ্ছে বাংলাদেশ 2006 সালে টি-20 খেলা শুরু করলেও 2007 সালে বা 2008 সালে এত ভালো পাওয়ার প্লেতে রান তুলতে পেরেছে বাংলাদেশ, এখন তাহলে কেন 2024 সালে এসে পারছে না? 7 সাল থেকে 8 সাল থেকে শুরু করে বাংলাদেশ যখন ভালো রান তুলতে পারেছে সেই সময় 24 সালে এসে কেন পারছে না? এখন বাংলাদেশ 2024 সালে যে কটা ম্যাচ খেলেছে টি-20-তে, এইখানটায় আমাদের পাওয়ার প্লেতে গড়ে ওভার প্রতি আমরা রান করতে পেরেছি 6.15 এরকম একটা হবে। কিন্তু 7-8 সালে তো আমরা 8 রান করে তুলেছি, 7.5 রান করে তুলেছি। এখন 24 সালে এসে কেন সেটা আরও কমে গেছে? এই স্ট্যাটাস যে কতটা জঘন্য আমাদের জন্য সেটা আরেকটু বিস্তারিত আমি আপনাদেরকে বলি। সেটা হলো 2024 সালে এখনো পর্যন্ত বাংলাদেশ সহ টি-20 ম্যাচ খেলেছে 35টা দেশ। এই 35টা দেশের ভিতরে পাওয়ার প্লেতে যারা সর্বোচ্চ রান করেছে, 7-8 সালে আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে বাংলাদেশ 3 নম্বরে ছিল, সর্বোচ্চ রান করেছে পাওয়ার প্লেতে। কিন্তু 24 সালে এসে বাংলাদেশের এই অবস্থানটা হচ্ছে 25তম অবস্থানে আছে বাংলাদেশ। পাওয়ার প্লেতে বাংলাদেশ বেশি রান তুলতে পেরেছে এইরকম এই 24 সালে 34টা দেশের ভিতরে বাংলাদেশের অবস্থান হচ্ছে 25। কতটা জঘন্য আমাদের এই স্ট্যাটাস, এই পরিসংখ্যানেই তো বেরিয়ে আসার কথা। টি-20 ক্রিকেটের বেসিক তো এই পাওয়ার প্লেটাকে আপনি কাজে লাগাবেন, পাওয়ার প্লেতে আপনি বেশি রান তুলে ফেলবেন। পাওয়ার প্লেতে বেশি রান তুলে ফেললে আপনার পরবর্তীতে মিডল অর্ডার ব্যাটসম্যান যারা আছে তারা এসে হাত খুলে খেলতে পারে, বা মিডল ওভারগুলোতে যেটা 7 থেকে 15তম ওভার, এই ওভারগুলোতে আপনি ওই রকমের একটা চাপ যে নিজের উপরে আছে এটা আপনি বুঝতে পারেন না, কারণ আপনি অলরেডি পাওয়ার প্লেতে বেশি রান তুলতে পেরেছেন। টি-20-র এই বেসিকটা বাংলাদেশ দল এই শুরুতে যখন টি-20টা শুরু করেছিল 7 এবং 8 সালে তখন বুঝতে পারলেও এখন কেন বুঝতে পারছে না? এইবার আমি মূল আলোচনায় ফিরে আসি। মূল আলোচনা বলতে বাংলাদেশ দল 2009 সালে যখন পাওয়ার প্লেতে ব্যাটিং করেছিল টি-20-তে, সেই সময়টাতে বাংলাদেশের পাওয়ার প্লের স্কোরিং রেট ছিল 7.72। কিন্তু সমস্যার জায়গাটা শুরু হয় 2010 সাল থেকে। 2010 সালে বাংলাদেশের টি-20-তে পাওয়ার প্লের স্কোরিং রেটটা নেমে যায় 5.2
52 এরকম টাইপ, মানে 5.5-এর মতন। যেইখানটায় 2009 সালে বাংলাদেশ রান তুলতে পেরেছে 7.72, হিসাব করে দেখা গেছে সেই 2009 সালে বাংলাদেশের ওই অবস্থানটা ছিল মানে সর্বোচ্চ পাওয়ার প্লেতে সর্বোচ্চ রান করতে পেরেছে এরকম দলগুলোর ভিতরে চতুর্থ। যেটা 2007 বা 8 সালের দিকে বাংলাদেশে ছিল তৃতীয় অবস্থান, 9 সালে এসে সেটা ছিল চতুর্থ। কিন্তু 10 সালে এসে হঠাৎ করেই বাংলাদেশের পাওয়ার প্লের স্কোরিং রেটটা 6-এরও নিচে নেমে যায়, 5.5 হয়ে যায়। প্রশ্নের জায়গা কিন্তু এখানটায়। এরপরে আর বাংলাদেশ কখনোই ওই রকম ভয় জায়গা নিয়ে টি-20-র পাওয়ার প্লেতে ব্যাটিংটা করতে পারেনি। যখন বাংলাদেশ শুরু করেছিল, বেসিকটা যখন বাংলাদেশ শুরু করেছিল, তখন বাংলাদেশ এটা ঠিকই বুঝতে পেরেছে যে পাওয়ার প্লেতে আমাদের ভালো ব্যাটিং করতে হবে, রান রেট বাড়াতে হবে, এবং সেটা করতে গিয়ে বাংলাদেশ কিন্তু একটা সময় সর্বোচ্চ তৃতীয় অবস্থানে ছিল। বাংলাদেশ অবস্থান কোনো সময় 2009 সালে ছিল চতুর্থ অবস্থানে, কিন্তু 10 সালের পরে যখন 5.5-এর নিচে নেমে গেছে বাংলাদেশ, তারপর থেকে কখনো তৃতীয় অবস্থান দূরে ষষ্ঠ অবস্থানেও বাংলাদেশ যেতে পারেনি। এটা খুবই অ্যালার্মিং একটা বিষয় ছিল ঠিক তখনই, কিন্তু বাংলাদেশ দল সেটা আমলে নেয়নি। আমার কাছে মনে হয় এর কারণ বাংলাদেশ আসলে সেই সাহসটা হারিয়ে ফেলেছে, যেই সাহসটা বাংলাদেশের সেই শুরুর দিকে ছিল। আমি স্ট্যাটাস দিব অবশ্যই, আমি তথ্যটা একটু পরেই দিচ্ছি। তার আগে আশরাফুলের অধীনে যে বাংলাদেশ 2007 সালে আশরাফুলের অধীনস্থ হয়ে যে বাংলাদেশ টি-20 বিশ্বকাপটা খেলতে গিয়েছিল, তখনও বাংলাদেশের লক্ষ্য ছিল মানে বাংলাদেশ পরের রাউন্ডে যাবে। এখন এত বছর পরে এসে 2024 সালে এসেও এখনও আমাদের সেই লক্ষ্য একটাই যে আমরা পরের রাউন্ডে যাব। এখন আমাদের বোর্ড প্রেসিডেন্ট থেকে শুরু করে আমাদের বর্তমান যিনি কোচ আছেন প্রত্যেকেই খুশি। তারা একজন বলছেন যে হ্যাঁ, আমরা কখনোই দ্বিতীয় রাউন্ডে যেতে পারিনি, আমরা এবার যেতে পেরেছি, এটা আমাদের জন্য ভালো। আবার কোচ বলছেন যে আমাদের লক্ষ্য ছিল সুপার 8-এ যাওয়া, আমরা গিয়েছি, এখন আমরা যেটা পাবো সেটা আমাদের জন্য বোনাস। কিন্তু আমার প্রশ্নের জায়গাটা হচ্ছে বাংলাদেশ দলের আসলে তাহলে উন্নতিটা হলো কি? 2007 সালে এবং 2024 সালে এসে বাংলাদেশ দ্বিতীয় রাউন্ডে যেতে পেরেছে। এই যে এত বছরের মাঝখানের সময়টাতে তাহলে বাংলাদেশের ক্রিকেটের কি কোনো উন্নতি হয়নি? আমার কাছে মনে হয় কোনো উন্নতি বাংলাদেশের হয়নি, বরং উন্নতি দূরে থাক, বাংলাদেশ আরও পিছিয়ে গেছে। হ্যাঁ, এর মাঝখানে বাংলাদেশের ওভাররেটেড একটা ব্যাচ গেছে এবং 3টা ওভাররেটেড অধিনায়ক গেছে। আমি আপনারা অবশ্যই এখন বুঝতে পারছেন যে কোন 3জন ওভাররেটেড অধিনায়কের কথা বলছি, যারা বাংলাদেশকে কখনোই তাদের অধীনস্থ হয়ে বাংলাদেশ দল যখন টি-20 বিশ্বকাপ খেলতে গেছে তারা বাংলাদেশকে দ্বিতীয় রাউন্ডে তুলতে পারেনি। সেই 3জন ওভাররেটেড অধিনায়ক এবং একটা টি-20 ব্যাচ বাংলাদেশ কিন্তু এই মাঝখানের সময়টাতে পার করেছে। এইবার আলোচনায় ফিরে আসি, সেটা হচ্ছে বাংলাদেশ দল এই যে মানে সাহসহীনতার কারণে আমরা যে এতটা পিছিয়ে গেছি টি-20 ক্রিকেট থেকে, এর কারণ কিন্তু অবশ্যই আছে। এর কারণ বলতে আমার কাছে এটাই মনে হয় যে বাংলাদেশ ওই শুরুর দিকে 2007 সালে বা 8 সালের দিকে যে সাহস নিয়ে বাংলাদেশ ব্যাটিং করেছে, সেই সাহসটা এখন আর বাংলাদেশের নেই, বা সেই সাহসটা এখন আর বাংলাদেশ করতে পারছে না। এখন এইটা কেন করতে পারছে না, এটা যদি আপনি স্ট্যাটাস দেখেন তখনই আপনি অবশ্য বুঝতে পারবেন। এই সাহসহীনতার আরও একটা কারণ আছে, সেটা হচ্ছে আপনি যদি দেখেন বাংলাদেশের বেশ কিছু ক্রিকেটার যারা মানে একেবারে লাইমলাইটে চলে গেছেন, প্রতিষ্ঠিত হয়ে গেছেন, মানে ফেম পেয়ে গেছেন, এই ফেমটা পাওয়ার পরে তারা নিজেদেরকে অনেকটা সেফ জোনে নিয়ে গেছেন। মানে বাংলাদেশ ক্রিকেটার হয়ে বাংলাদেশের হয়ে তারা একটা সেফ ক্রিকেট খেলতে চেয়েছেন। ওই শুরুর দিকে যেভাবে বাংলাদেশ সাহসী ব্যাটিং করেছে, যেভাবে বাংলাদেশ সর্বোচ্চ রান করার দিক থেকে তৃতীয় অবস্থানে ছিল, চতুর্থ অবস্থানে ছিল, তারপরের থেকে তারা যখন এই রকমের ভালো ক্রিকেট খেলে যখন একটা প্রতিষ্ঠিত তারা হয়ে গেছেন এবং একটা ফেম তারা পেয়ে গেছেন, মানে একটা প্রচারণা তারা পেয়ে গেছেন, তখন থেকেই তারা বাংলাদেশ ক্রিকেটের হয়ে একটা সেফ ক্রিকেট খেলতে চেয়েছেন। এটার স্ট্যাটাস আপনাদেরকে একটু পরেই দিচ্ছি। এইবার আপনার কি মনে আছে আমি যে সেই শুরুতেই একটা প্রশ্ন করেছিলাম যে ন্যূনতম 2টা ম্যাচ খেলেছেন বাংলাদেশের হয়ে টি-20-তে, এইরকম ব্যাটারদের ভিতরে সব থেকে বেশি স্ট্রাইক রেট কার? মানে ওপেনিং খেলতে নেমেছেন এরকম ব্যাটারদের ভিতরে আপনি হয়তো জুনায়েদ সিদ্দিকীর কথা বলতে পারেন, আপনি হয়তো তামিম ইকবালের কথা বলতে পারেন, হয়তো এই ইদানিংকালে লিটন কুমার দাসের কথা বলতে পারেন, কিন্তু না, উত্তরটা হচ্ছে আফিফ হোসেন ধ্রুব। আফিফ হোসেন ধ্রুব এখনও পর্যন্ত বাংলাদেশের হয়ে মাত্র 2টা টি-20 ম্যাচ ওপেনিং করেছেন, 6 ওভার পর্যন্ত মাঠে ছিলেন, 157 স্ট্রাইক রেটে তিনি ব্যাটিং করতে পেরেছেন। আবারও বলছি, 157 স্ট্রাইক রেটে আফিফ হোসেন ধ্রুব বাংলাদেশের হয়ে টি-20-তে ব্যাটিং করেছেন, যেইটা বাংলাদেশি ক্রিকেটারদের ভিতরে সর্বোচ্চ। এখন যেই ক্রিকেটার আপনার টি-20-তে এত ভালো স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে, মাত্র 2টা ম্যাচে তো সে সুযোগ পেয়েছিল, তারপরে আমরা তাকে কেন আর সুযোগটা দিলাম না? কারণ আমরা সেফ ক্রিকেট খেলতে চেয়েছি। আমরা আমাদের যে প্রতিষ্ঠিত হওয়া পঞ্চপাণ্ডব, তারা তাদের মন মতন খেলেছেন বা তারা তাদেরকে সেফ জোনে রেখে খেলেছেন। একটা
একটা ছোট্ট একটা কথা বলি আপনাদেরকে, সেটা হচ্ছে আমাদের যে তামিম ইকবাল টি-20 ক্রিকেটে পাওয়ার প্লেতে তার স্ট্রাইক রেট কত বলেন তো? তামিম ইকবালের টি-20তে পাওয়ার প্লেতে তার স্ট্রাইক রেট হচ্ছে 110, যেখানটায় আফিফ হোসেন ধ্রুবর স্ট্রাইক রেট ছিল 150+। একটা ব্যাটসম্যান টি-20তে 110 স্ট্রাইক রেট নিয়ে 73টা ইনিংসে বাংলাদেশের হয়ে ব্যাটিং করতে নেমেছেন। অপরদিকে মাত্র 2টা ম্যাচে 150+ স্ট্রাইক রেটে ব্যাটিং করেও আর সুযোগ পাননি। হ্যাঁ, তামিম ইকবালের কথা বলছি আমি। আপনি যদি দেখেন এই কালে এই যে তানজিদ হাসান তামিম, যার টি-20 ব্যাটিংটা বা পাওয়ার প্লের ব্যাটিংটা আমাদের কারোরই মনে ধরেনি। ওডিআই বিশ্বকাপেও তিনি ভালো করতে পারেননি, এশিয়া কাপেও তিনি ভালো করতে পারেননি, এই টি-20 বিশ্বকাপেও কিন্তু তিনি ভালো করতে পারেননি। তবুও এই তানজিদ তামিমের স্ট্রাইক রেটও সেই তামিম ইকবালের স্ট্রাইক রেটের থেকে 110, যেটা তার থেকে বেশি আছে। এই যে লিটন কুমার দাসকে তো আমরা এখন আর কেউই দেখতে পারি না। সারা বছরই নাকি তিনি অফ ফর্মে থাকেন, তিনি নাকি 10 ম্যাচ খারাপ খেলে 1 ম্যাচ ভালো করেন। সেই লিটন কুমার দাসেরও টি-20তে পাওয়ার প্লেতে স্ট্রাইক রেট 136। জুনায়েদ সিদ্দিকীর কথাও বলতে পারেন। জুনায়েদ সিদ্দিকীকে তো বিসর্জন দেওয়া হয়েছে। ওই যে বোর্ডের একজন যিনি আছেন, তিনি তার মানে সহচর বলতে পারেন, তিনি তার নিকটাত্মীয় কাউকে স্পেস করে দিতে, মানে বোর্ডের আশীর্বাদ পুষ্ট কোনো ক্রিকেটার যাকে স্পেস করে দিতে জুনায়েদ সিদ্দিকীকে বিসর্জন দেওয়া হয়েছিল। সেই জুনায়েদ সিদ্দিকীরও টি-20তে পাওয়ার প্লেতে স্ট্রাইক রেট ছিল 147। এখন 134 ওলাকে আমরা দিলাম না সুযোগ, 147 ওলাকে বিসর্জন দিলাম তার জন্য যে ব্যাটিং করেছে 110 স্ট্রাইক রেটে, এবং সেটা 1 ম্যাচ 2 ম্যাচ না, 73টা ইনিংস। এখন এই 73 ইনিংসের ভেতরেও মাত্র 2টা ইনিংসে একজন সুযোগ পেয়ে তিনি আবার 150+, 157 স্ট্রাইক রেটে ব্যাটিং করতে পেরেছেন। তখন আমরা যখন ওই রকম ভালো ভালো স্ট্রাইক রেটদারি ব্যাটসম্যানদেরকে সরিয়ে দিয়ে আমরা আমাদের আশীর্বাদ পুষ্ট 110 স্ট্রাইক রেটওয়ালাকে দিনের পর দিন এখানে কন্টিনিউ করে যাব, আমাদের টি-20তে মানে স্ট্যাটাস খারাপ হবে না, আমরা পাওয়ার প্লেতে সেই রকম ভয়ডরহীন আর খেলতে পারবো না, তাহলে কারা পারবে? অবশ্যই আমাদেরই তো এটা হওয়ার কথা, আমরাই তো ক্রিকেটে পিছিয়ে যাওয়ার কথা। আফগানিস্তান আমাদেরকে চোখে চোখ দেখিয়ে, চোখে চোখ রাঙিয়ে তারা আমাদের থেকে কত উপরে চলে গেছে। আমরা দিনে দিনে শুধু পেছনেই গেছি, সামনে আর এগুতে পারিনি। আচ্ছা, এখনও এই মুহূর্তে দলে আছেন সৌম্য সরকারের তো আমরা তো বলি যে 2-1টা ইনিংস তিনি ভালো খেলেছেন, তারপরে তিনি ওডিআইয়ের মতন ব্যাটিংটা করেন। সেই সৌম্য সরকারের স্ট্রাইক রেটও কিন্তু আপনার 120+ টি-20তে পাওয়ার প্লেতে। আবার আপনি যদি এনামুল হক বিজয়ের কথা বলেন, সবাইকে বাদ দেন, এনামুল হক বিজয়ের স্ট্রাইক রেটও ওই তামিম ইকবালের 110-এর থেকে বেশি আছে। তামিম ইকবালের হচ্ছে 110, এনামুল হক বিজয়ের হচ্ছে 113 স্ট্রাইক রেট। আমার কাছে মনে হয় বাংলাদেশ একটা জায়গায় সবসময় আটকে গেছে, সেটা হচ্ছে সাহস। মানে আউট অফ দ্য বক্স আমরা কোনো চিন্তাই করতে পারিনি। আউট অফ দ্য বক্স চিন্তা না করে আমরা দিনের পর দিন ওই রকম ক্রিকেটারকেই খেলিয়ে গেছি যে ক্রিকেটার 110-এর বেশি তার স্ট্রাইক রেটটাকে বাড়াতে পারেননি, বরং আমরা আফিফকে মাত্র 2টা ম্যাচ সুযোগ দিয়ে 150+ স্ট্রাইক রেটে ব্যাটিং করার পরেও তাকে আর আমরা সুযোগ দিতে পারিনি। তা আমার কাছে মনে হয় বাংলাদেশ দল যতদিন এই স্বজনপ্রীতি করবে, মানে বিশেষ কোনো ক্রিকেটারকে সুযোগ দেওয়ার জন্য আপনার ওই যে সলিড জায়গায়, ওই জায়গায় যিনি সুযোগটা প্রাপ্য তাকে না দিয়ে স্বজনপ্রীতি করি আমরা, বা আমরা ওই মানে বিশেষ কোনো কিছুর কারণে, বিশেষ একটা কিছুর কারণে আমরা যিনি দিনের পর দিন খারাপ খেলছেন তাকে দিয়েই আমরা কন্টিনিউ করাবো, তখন আমাদের ক্রিকেট এগোবে কীভাবে? আমরা তো পিছিয়েই যাব। গত 25 বছরে আমার কাছে মনে হয় বাংলাদেশ এগোতে পারেনি, বরং আরও পিছিয়ে গেছে। মিনিমাম 2007 সাল থেকে 24 সাল পর্যন্ত যদি ধরেন 17-18 বছর, এই 17-18 বছরে আমাদের সেই একই লক্ষ্যে আমরা এখনও পড়ে আছি, তো আমরা উন্নতি তো করতে পারিনি। তা আমার কাছে মনে হয় এই বিষয়গুলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভাবা উচিত। আপনাকে এই মুহূর্তে আমি যত কিছু তথ্য বা যত কিছু দিয়ে আমি এই কথাগুলো শুনাইলাম, এই কথা শুনে আপনার কাছে কী মনে হয়? বাংলাদেশ যে টি-20তে সুপার 8-এ যে সেমিফাইনাল যে খেলতে পারেনি, এটার জন্য যে আপনার আফসোস হয়েছে, এখন সে আফসোস আছে কি না? বাংলাদেশের আসলে সেমিফাইনাল খেলার যোগ্যতা বাংলাদেশের নেই, এটা নিয়েও আমি একটা ভিডিও তৈরি করেছিলাম। সেই কথা আমার কাছে মনে হয় আবারও প্রমাণিত হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।